সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মির্জা শান্তিদে ইয়াসমিন মুমু। আজকে আমরা দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় নাম জীবনের জন্য পানি। গত ক্লাসে আমরা এটার প্রথম অংশের ক্লাসগুলো করেছি। আসো আমরা দেখে নিই আমরা এখান থেকে আজকে কি ধরনের শিক্ষাফলগুলো পেতে পারি। বাংলাদেশের পানি দূষণ প্রতিরোধের কৌশল এবং নাগরিকের দায়িত্ব আমরা ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের পানি উৎসের হুমকি বর্ণনা করতে পারবো। বন্যা ও মাটির ক্ষয়জনিত কারণে সৃষ্ট ক্ষতিগুলো বর্ণনা করতে পারবো। পানির গতিপথ পরিবর্তন ব্যাখ্যা করতে পারবো এবং পানি প্রবাহের সার্বজনীন ও আন্তর্জাতিক নিয়ম নীতিগুলো আমরা বর্ণনা করতে পারবো। এখন আমরা দেখবো আমাদের আজকের আলোচ্য বিষয়, বাংলাদেশের পানি দূষণ প্রতিরোধের কৌশল এবং নাগরিকের দায়িত্ব। বাংলাদেশের পানির উৎসে হুমকি, বন্যা ও মাটির ক্ষয়জনিত কারণে সৃষ্ট হুমকি, পানির গতিপথ পরিবর্তন এবং পানি প্রবাহের সর্বজনীন এবং আন্তর্জাতিক কিছু নিয়ম নীতি। আসো আমরা এখন চলে যাই বাংলাদেশের পানি দূষণ প্রতিরোধের কৌশল এবং নাগরিকের দায়িত্ব সম্পর্কে আলোচনায়। পানি পানি আমাদের জীবনের কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পদ। এখন এই পানি কিন্তু আমরা যেভাবে ব্যবহার করছি ঠিক এর অপব্যবহারও কিন্তু হচ্ছে। এখন আমরা আগের ক্লাসে জেনেছি যে পানি কিভাবে দূষিত হয়। এখন এই পানি দূষণ প্রতিরোধ করতে হলে এই দূষণের কারণগুলো জেনে এটি প্রতিকারের ব্যবস্থা করাটাই হচ্ছে কি আমাদের নাগরিকের সুদায়িত্ব। এখন আমরা দেখে নিব যে পানি দূষণ প্রতিরোধে কি কি কৌশল অবলম্বন করে আমরা দূষণটাকে প্রতিরোধ করতে পারি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জলাভূমি রক্ষা। প্রথমে আমরা জেনে নিই যে জলাভূমি জিনিসটা কি। জলাভূমি বলতে আমরা বোঝাই সাধারণত একটা পুকুর বা ছোট একটা খাল বা ছোট একটা ডোবা, যে জায়গায় কি থাকে পানি জমা থাকে এবং সেখানে কি করে বিভিন্ন বন্যপ্রাণী বসবাস করে, বিভিন্ন বন্যপ্রাণী অবশ্যই, যেমন হতে পারে কি মাছ, ব্যাঙ, এরা কি বসবাস করতে পারে, থাকতে পারে। এছাড়াও কি করে ওই জলাভূমির বিভিন্ন পানি নিয়ে একটা পরিবেশের অন্যান্য যারা মানুষ থাকে বা ওই এলাকায় যারা বসবাস করে তারা সেই কি করে পানিটাকে ব্যবহার করে থাকে তাদের জীবনে চলাফেরার কাজে। এখন বর্তমানে কি হচ্ছে যে আমাদের জলাভূমিগুলো কি হচ্ছে ভরাট করে ফেলছে, তাই না? ভরাট করে ঘরবাড়ি করা হচ্ছে, বিভিন্ন ডেভেলপার দ্বারা কি করছে আবাসন ডেভেলপ করছে, বিভিন্ন শপিং মল তৈরি করছে। কিন্তু এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য একটা ক্ষতির কারণ। কারণ কি আমরা আগে বলেছি যে এইখানে ভূগর্ভস্থ যে জলাভূমিগুলো সেখানে কি থাকে বিভিন্ন বন্য জলজ প্রাণীদের বসবাস থাকে। যেমন বিভিন্ন রকম মাছ থাকতে পারে, বিভিন্ন রকম ছোট কীটপতঙ্গ থাকতে পারে, ছোট ক্ষুদ্র ব্যাঙাচিগুলো থাকতে পারে, যেগুলো কি করে আমাদের পরিবেশে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রাখে। এখন এছাড়া কি করে এই যে পানি কি করে বিভিন্ন ক্ষতিকর পদার্থগুলোকে কিন্তু শোষণ করে ফেলে, নিজের ভূগর্ভে শোষণ করে ফেলে, যার ফলে পরিবেশ দূষণ কিছুটা হলেও কিন্তু রোধ করা যায়। আবার কি হচ্ছে যখন বন্যার সৃষ্টি হয় তখন এই বন্যার পানিগুলো কি করে এই জলাভূমিগুলো অ্যাবজর্ব করতে পারে। এই জন্য আমাদের জলাভূমি রক্ষা করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসি বৃষ্টির পানি নিয়ন্ত্রণ। বিশেষ করে শহরাঞ্চলে যেটা দেখা যায় যে যখন বৃষ্টিপাত হয় তখন আমরা যদি একটু রাস্তাঘাটে বের হয়ে দেখতে পাই কি যে অসংখ্য জায়গাতেই কিন্তু পানি জমে থাকে। বিশেষ করে আমাদের যে পাকা রাস্তাগুলো প্রায় পানির নিচে তলিয়ে যায়, ডুবে যায়। সেক্ষেত্রে কি হয় যে এই বৃষ্টির পানিগুলো আমরা যদি সুন্দরভাবে কাজে লাগাই আমাদের বাসা বাড়িতে বা আমাদের হচ্ছে যে কৃষি ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা এই দূষণটাকে রোধ করতে পারি। কিভাবে? আমরা যদি আমাদের বাসা বাড়ির ছাদে বৃষ্টির পানিটাকে জমা করতে পারি কোনোভাবে, তাহলে কি করতে পারি আমরা সেই পানি দিয়ে কিন্তু আমাদের ফুলের টবে আমরা পানি দিতে পারি। এছাড়া অনেক সময় দেখা যায় আমরা বাসা বাড়ির কাপড় চোপড় ধোয়ার কাজেও কিন্তু সেই পানিটা ব্যবহার করতে পারি। আবার এই বৃষ্টির পানিটা কিন্তু একেবারে বিশুদ্ধ একটা পানি। এই পানিটাকে অনেক সময় কিন্তু আমরা পানির যদি সমস্যা দেখা যায়, পানির যদি স্বল্পতা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই বৃষ্টির পানিটাকে আমরা কাজে লাগাতে পারি। আবার দেখা যায় যে বিশেষ করে আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি তাহলে ঢাকা শহরে দেখা যায় গ্রীষ্মকালে অনেক জায়গাতেই 3 দিন 4 দিন ধরে কোনো রকম পানির সরবরাহ থাকে না। সেই সময় যদি আমরা প্রত্যেকটা বাসার ছাদে এভাবে বৃষ্টির পানিটা ধরার চেষ্টা করে ধারণ করে যদি সেই পানিটাকে আমরা কাজে লাগাতে পারি তাহলে কি হবে আমাদের বৃষ্টির পানিটাকে নিয়ন্ত্রণ করে আমরা পানির দূষণটাকে রোধ করতে পারবো এবং আমরা সেই পানিটাকে ব্যবহার উপযোগী করতে পারবো।
এরপরে চলে আসি আমরা জনসচেতনতা বৃদ্ধি। জনসচেতনতা বৃদ্ধি বলতে আমরা মূলত বোঝাতে চাচ্ছি যে আমাদের জনগণের দ্বারা সৃষ্ট কারণে যেন পানি কোনোভাবে দূষিত না হয় বা পানির অপব্যবহার যেন না হয়। কারণ সাধারণত আমাদের জনগণের দ্বারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পানির দূষণটা অনেক বেশি পরিমাণে ঘটে যাচ্ছে। কিভাবে? কারণ এই যে আমরা যদি আমাদের বাসাবাড়ির বর্জ্যের কথা চিন্তা করি, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা বাসা বাড়িতে বিভিন্ন রকম পেইন্টস দিয়ে কাজ করি, আমরা বিভিন্ন রকম অ্যারোসল, কীটনাশক পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের আমরা কেমিক্যাল ইউজ করছি। বর্তমানে আমরা কি করছি, করোনা ভাইরাসের জন্য বিভিন্ন ধরনের ব্লিচিং পাউডার ইউজ করছি, তাই না? এই জিনিসগুলো কি হচ্ছে, এগুলো কিন্তু নানা রকম ক্ষতিকর পদার্থ। তো এই ক্ষতিকর পদার্থ গুলো কিন্তু যদি কোনোভাবে পানির সাথে মেশে, সেক্ষেত্রে কি হবে, অবশ্যই পানি কিন্তু অনেক বেশি দূষণ ঘটে যাবে। আবার এই ধরনের প্রোডাক্টস গুলো যে কন্টেনারে বা যে কৌটায় বা যে প্লাস্টিকের পলিব্যাগে থাকে, সেই পলিব্যাগ গুলো যদি আমরা যথাযথভাবে ডিস্ট্রয় না করি, তাহলে সে কি হবে, সেটা কিন্তু আবারও ওই পরিবেশের মাঝে এসে মিশছে, এবং ওই সময় যদি বৃষ্টিপাত হয় বা বন্যা হয়, তখন কি হবে, সেই ক্ষতিকর বর্জ্য বা প্লাস্টিক পদার্থগুলো কি হচ্ছে, আবারও আমাদের পরিবেশের সাথে মিশে, পানির সাথে মিশে সেটা কিন্তু আমাদের পানির মধ্যে চলে যাচ্ছে এবং অটোমেটিক্যালি দূষণ তৈরি করছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের অবশ্যই বিভিন্ন ধরনের শিক্ষামূলক যদি আমরা আয়োজন করি, শিক্ষামূলক যদি বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখাই, বা স্কুল কলেজে যদি আমরা এই ধরনের শিক্ষাগুলো দিয়ে থাকি যে আমরা কিভাবে জনসচেতনতা বৃদ্ধি করে পানি দূষণটা রোধ করতে পারবো, এটা কিন্তু একটা অনেক বড় একটা ভূমিকা দাঁড় করে রাখবে আমাদের জীবনে। এখন আমরা দেখব যে শিল্প কারখানা দ্বারা পানির দূষণ প্রতিরোধ। আমরা যদি এই চিত্রটা দিকে একটু লক্ষ্য করি, এখানে আমরা বুঝিয়েছি এটা একটা শিল্প কারখানা, যেখান থেকে কি হচ্ছে, যার একদিক দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে, এবং আরেকদিক দিয়ে দেখা যাচ্ছে যে শিল্প কারখানা থেকে যে বর্জ্য পানিগুলো সেটা কি করছে, এসে নদীর পানিতে মিশছে। মূলত এটা একটা অনেক বড় কারণ আমাদের পানি দূষণের। এখন এই থেকে আমাদের রোধ করার উপায়টা কি? পানি দূষণ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়টা হচ্ছে, এই যে পানিগুলো শিল্প কারখানা থেকে এসে আমাদের পরিবেশের সাথে মিশছে বা নদীর সাথে মিশছে, আমাদের কি করতে হবে, দূষণ পরিহারের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দূষণ পরিশোধন ব্যবস্থাটার নাম হচ্ছে ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখন এই ইটিপি কিভাবে তৈরি করা যায়? এই ইটিপি সাধারণত নির্ভর করে যে এই যে কলকারখানার বর্জ্যগুলো সেটা কোন ধরনের, সেটার উপর নির্ভর করে আমরা কিন্তু এই ইটিপিটা তৈরি করতে পারি। কারণ এক একটা শিল্প কারখানা কিন্তু এক এক ধরনের বর্জ্য উৎপন্ন হয়ে থাকে। সে এই ধরনের বর্জ্যগুলোকে আইডেন্টিফাই করে সেই বর্জ্যগুলো কি ধরনের ইটিপি দ্বারা পরিহার করা যাবে এবং পরিশোধন করে সেটা নদীর পানিতে মিশতে পারবে, এটা আমাদের চিন্তা করে অবশ্যই শিল্প কারখানাগুলো গড়ে তুলতে হবে। এবং যদি আমরা এই ধরনের শিল্প কারখানায় এই বড় ইটিপি গুলো পরিশোধন ব্যবস্থা রাখি, তাহলে কি হবে, নদীতে যদি কোনোভাবে এইভাবে যদি তার শিল্প কারখানা সৃষ্ট পানিগুলো এসে পড়ে, সেখানে কি হবে, দূষণের মাত্রাটা অনেকাংশেই কমে যাবে। এখন আমরা দেখব কৃষি জমি থেকে মাটির ক্ষয়জনিত দূষণ প্রতিরোধ। সাধারণত একটা জমিতে যদি আমি বছরের পর বছর ফসল ফলাতে থাকি, তাহলে কি হবে, একটা পর্যায়ে যেয়ে কিন্তু মাটির উর্বরতা হ্রাস পেয়ে যায়, হ্যাঁ, মাটির ক্ষয় অনেক বেড়ে যায়। তাহলে আমরা কি করব, আমরা যদি কোনো জৈব সার ব্যবহার করি, জৈব সার ব্যবহার করে যদি মাটির উর্বরতা বাড়ায়, তাহলে কি হবে, সেই মাটিটা কি হবে, ক্ষয় রোধ করতে সাহায্য করবে। এখন তোমরা বলতে পারো এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কারণ আমরা যদি এই মাটিতে জৈব সার ব্যবহার করি, তাহলে সেই জৈব সার দিয়ে যখন মাটিটা তার উর্বরতা ঠিক আগের মতো ফিরে পাবে, তখন কি হবে, এই যে বৃষ্টির পানিটা, বন্যার পানিটা সে কি করবে, নিজে অ্যাবজর্ব করবে, নিজে সে ধারণ করে রাখতে চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে কি হবে, বৃষ্টি হলে খুব সহজেই যেন সেই মাটির কণাগুলো সহজেই যেন বাতাসে না মিশে চলে যায়, বা সেটা যেন নদীতে যেন দূষণ সৃষ্টি না করতে পারে। এটা কিন্তু কৃষি জমিতে যদি আমরা জৈব সার দিয়ে উর্বরতা বাড়াই, তাহলে কি হবে, সেটা প্রতিহত করা সম্ভব। এছাড়া মাটির কণা ছাড়াও অন্যান্য ধরনের যে বিভিন্ন ক্ষতিকর কীটনাশক পদার্থ, যেমন নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, এগুলো কি করে, এগুলো কিন্তু মাটিতে কিন্তু মিশে থাকে। তাহলে এটা কি করে, এটাও কিন্তু আমাদের দূষণ প্রতিরোধে অনেকাংশে সাহায্য করে থাকে। এছাড়াও আমরা যদি এই আবাদি জমির চারপাশে আমরা যদি কিছু অংশ পরপর যদি পুকুর খনন করতে পারি, তাহলে কি হবে, সেখান থেকেও কিন্তু আমাদের পানি দূষণ রোধ করা সম্ভব।
এখন আমরা দেখি উন্নয়ন কার্যক্রমে পানির ভূমিকা। আমাদের বাংলাদেশ কিন্তু মূলত কৃষি প্রধান দেশ, কৃষি নির্ভর দেশ। আমরা কিন্তু বাংলাদেশের ৮০% জনগণই কিন্তু আমাদের কৃষি নির্ভর হয়ে আমরা জীবন ধারণ করি। হ্যাঁ, কৃষি উন্নয়ন ছাড়া কিন্তু দেশের উন্নতি কখনোই সম্ভব না। সেই ক্ষেত্রে কি হবে, কৃষি কাজের জন্য আমাদের কি দরকার, সেচের পানি দরকার। এই পানি ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। তাহলে ঘর বাড়ি কি পানি ছাড়া তৈরি করা সম্ভব? না, সম্ভব না। এখন প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের পানি সম্ভব। আমরা যদি একটু উন্নত বিশ্বের দিকে তাকাই, তাহলে সেখানে যদি আমরা শিল্প কারখানাগুলো দেখি, সেখানে কি তাদের পানি ছাড়া সম্ভব? না, সম্ভব না। তাহলে আমাদের শিল্প কারখানা বলি বা উন্নত বিশ্ব বলি বা আমরা আমাদের দেশই বলি না কেন, পানি এমন একটা জিনিস যেটা ছাড়া কিন্তু কোনোদিনই কোনো রকম উন্নয়ন কার্যক্রমগুলো পরিচালনা করা সম্ভব না। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের বাংলাদেশের পানি দূষণ প্রতিরোধের যে কৌশলগুলো এবং আমাদের নাগরিকের দায়িত্ব এবং কর্তব্যগুলো। আমরা একটু চিত্র দিকে লক্ষ্য করি। আমরা দেখতে পাচ্ছি একটা জলাশয়, একটা জলাভূমি, যেখানে কি রয়েছে, যার এক পাশে একটা আমরা শিল্প কারখানা দেখাচ্ছি। কিছু গবাদি পশুকে গোসল করানো হচ্ছে, কিছু পুরুষ কি করছে, এখানে কাপড় ধুচ্ছে। এখানে একটা শৌচাগার দেখানো হচ্ছে, যে শৌচাগারের বর্জ্যগুলো পানির সাথে এসে মিশছে এবং একজন মহিলা সে কি করছে, গৃহস্থালির কাজকর্মের জন্য সে তার বাসন কোসন এই একই পানিতে পরিষ্কার করছে। এখন আমরা যদি বলি যে এই পানিটা ব্যবহার উপযোগী বা দূষিত নয়, তাহলে কি হবে? আমরা কিন্তু চিত্রটার দ্বারাই বুঝতে পারছি যে কলকারখানার নোংরা বর্জ্য পানিগুলো এসে মিশছে, তারপরে হচ্ছে শৌচাগারের পানিগুলো এসে পানিতে মিশছে এবং এই গবাদি পশুর বৃষ্ঠাগুলো এসে পানিতে মিশছে। তাহলে কি করতে হবে? আমাদের নিজেদের মধ্যেই কিন্তু সচেতনতা তৈরি করতে হবে। এটা কিন্তু আমাদের নাগরিকের দায়িত্ব, আমরা কিভাবে আমাদের পানি দূষণটাকে রোধ করতে পারি। আমরা এই ধরনের কার্যকলাপ থেকে নিজেদেরকে নিরুৎসাহিত করবো এবং সরে আসবো। এখন আমরা দেখবো বাংলাদেশের পানির উৎসের হুমকি। বাংলাদেশে যে সকল পানির উৎস রয়েছে, যেমন পানির উৎসগুলো কি কি, নদ নদী, খাল বিল, হাওর, হ্রদ ইত্যাদি। তোমরা কি মনে করো, সেগুলো কি কোনো ধরনের হুমকির মধ্যে রয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাদের পানির উৎসগুলো নিশ্চিতভাবে কয়েক ধরনের হুমকির মধ্যে রয়েছে। প্রথমে বলা যায় জলবায়ুজনিত পরিবর্তনের ফলে হুমকি। আমরা যদি এখানে চিত্রটা থেকে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি কি যে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ থেকে বরফ গলে যাচ্ছে এবং এই প্রাণী সে কি করে, একসময় যে বরফের মাঝে বিচরণ করত, সে তার জীবন ধারণের জন্য এখন নিরুপায় হয়ে গেছে যে সে কিভাবে সে জীবন ধারণ করবে, তাই না? তাহলে আমরা ইতিমধ্যে বৈশ্বিক উষ্ণতার কারণ সম্পর্কে, জলবায়ু পরিবর্তনের কথা, আমাদের দেশের পানির উৎস কিভাবে হুমকির মাঝে পড়তে পারে সেটা সম্পর্কে জেনেছি, অর্থাৎ এটা আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি। এখন আমরা জানবো অন্যান্য যে কারণগুলো রয়েছে সেগুলো। প্রথম কারণের মধ্যে আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি বন্যা এবং মাটির ক্ষয়জনিত কারণে সৃষ্ট হুমকি। বাংলাদেশ কিন্তু ভৌগোলিকগত কারণেই বন্যা প্রবণ একটি দেশ, তাই না? এখন বাংলাদেশের প্রায় নদ নদীর খরস্রোতা, যার ফলে নদী ভাঙন বাংলাদেশের একটা অন্যতম সমস্যা। এখন এই নদী ভাঙনের ফলে এই সৃষ্ট মাটিগুলো আসলে কোথায় যায়? একটা নদী যে ভেঙে যায়, নদীর মাঝে আমরা যদি অনেক সময় খবরে দেখা যায় কি যে একটা নদী ভেঙে যাচ্ছে, সেই মাটিগুলো কি করছে, আবার নদীর মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, ওই যে মাটিগুলো নদীর মধ্যেই আবার পড়ে গেল, তখন কি হবে, সেই মাটিগুলো গলে কিন্তু নদীর তলদেশটাকে ভরাট করছে, তাই না? এর ফলে কি হয়, একদিকে কি হতে পারে, নদীর তলদেশে মাটির স্তর জমে যাচ্ছে, যার ফলে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। এছাড়া কি হতে পারে, নদী শুকিয়ে যেতে পারে, তার স্বাভাবিক পানি প্রবাহে অনেক বাধাগ্রস্ত হতে পারে। এখন আমরা জানি বাংলাদেশে বিভিন্ন নদী রয়েছে, যেমন করতোয়া রয়েছে, বিবিয়ানা রয়েছে, বিভিন্ন শাখা রয়েছে। এগুলো কিন্তু আমরা দেখছিলাম যে করতোয়া, বিবিয়ানা এবং এর যে শাখা বরাক, এই নদীগুলো কিন্তু বর্তমানে একদমই কিন্তু মরা নদীতে পরিণত হয়েছে, অর্থাৎ এই নদীগুলো প্রায় শুকিয়ে গেছে, যার ফলে এই বন্যা এবং মাটির ক্ষয়জনিত যে কারণগুলো, এই কারণগুলো কি করতে হবে, আমাদেরকে প্রতিহত করতে হবে। এখন আমরা দেখবো হচ্ছে কি নদী দখল। এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অন্যতম সমস্যা, নদী দখল। বিশেষ করে আমরা যদি একটু ঢাকা শহরের দিকে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই কি সেখানে বুড়িগঙ্গা নদীটাকে অবৈধ স্থাপনা এবং অবৈধ দখলদারি কিন্তু ভরে গেছে। বুড়িগঙ্গা, শীতলক্ষা, এই যে নদীগুলো, হ্যাঁ, আজকাল কি করছে, নদীগুলো দখল করে সেখানে কি করছে, বিভিন্ন রকম স্থাপনা, এমনকি আবাসিক প্রতিষ্ঠানও, আবাসিক বিল্ডিংও গড়ে তুলছে।
এছাড়া কি করছে, বিভিন্ন ধরনের মার্কেট স্থাপন করছে, যার ফলে কি হচ্ছে, আমাদের নদীর গতিপথটা সরু হয়ে যাচ্ছে এবং নদীর পানি ধারণ ক্ষমতা অনেক বেশি কমে যাচ্ছে। যার ফলে এইভাবে যদি নদী দখল করা হয় তাহলে কি হবে, অধিকাংশ নদীগুলো কিন্তু একসময় মৃত নদীতে পরিণত হবে। অলরেডি কিন্তু আমাদের বাংলাদেশের বুড়িগঙ্গা, শীতলক্ষা নদীগুলোর অবস্থা কিন্তু এখন প্রায় মৃত প্রায়, নদীগুলো তাদের স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলেছে। এখন আমরা চলে আসি যে নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা অনুমান করতে পারছি যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও কিন্তু আমাদের নদীর যে পানি সম্পদ, যে নদীর যে পানি, এটা যে আমাদের সম্পদ, এই পানি সম্পদের জন্য বাঁচানোর জন্য এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধও কিন্তু একটা ক্ষতিকর দিক হতে পারে। হ্যাঁ, এখন পদ্মা, যমুনা সহ বেশ কয়েকটা নদীতেই কিন্তু নদীতে বাঁধ দেওয়া হয়েছে, যার ফলে কি হচ্ছে, এই যে বড় বড় নদীগুলো, এদের যে শাখা প্রশাখাগুলো রয়েছে, এদের কিন্তু চলাচলে এদের গতিপথটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এদের নদীর পথটা কি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধও কিন্তু আমাদের পানি সম্পদের জন্য একটি মারাত্মক হুমকি স্বরূপ। এখন আমরা দেখবো কি যে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। আমরা জানি, আমরা কিন্তু কিছু আলোচনা করলাম যে নদীতে কিন্তু বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ আসতে পারে, এমনকি আমরা একটা ছবিও দেখলাম, যেখানে দেখলাম কি যে নদীর মধ্যে একই সাথে গোসল করানো হচ্ছে, গবাদি পশুকে একই সাথে কাপড় চোপড় দেওয়া হচ্ছে, গোসল করা হচ্ছে, কলকারখানার বর্জ্যগুলো এসে মিশছে। এখন এই যে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, আমরা যদি একটু ঢাকা শহরের দিকে খেয়াল করি, আমরা দেখতে পাই যে সেখানে দৈনিক প্রায় 500 মেট্রিক টন ময়লা প্রতিদিন কিন্তু উৎপন্ন হয়, যার অর্ধেক পরিমাণের কম ঢাকা সিটি কর্পোরেশন কিন্তু কি করতে পারে, সংগ্রহ করে এটাকে বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে পারে। তাহলে কি হচ্ছে, আগে যে বাকি অর্ধেক অংশটা থেকে গেল, সেটা কি হচ্ছে, অবশ্যই নদী নর্দমা বা নালায় গিয়ে পড়ছে, পানির সাথে মিশে যাচ্ছে, বা শহর দূষণ করছে, তথা কি বায়ু দূষণ করছে। এর ফলে কি হচ্ছে যে এই যে নদীতে যে এই অপরিকল্পিত বর্জ্যগুলো যে পড়ছে, এই বর্জ্যগুলো দিয়ে ভরে যাচ্ছে নদীর পানিটা বিষাক্ত হয়ে যাচ্ছে, নদীতে যে মাছ থাকে বা নদীর যে জলজ প্রাণীগুলো থাকে, সেটা কি হচ্ছে, তারা মারা যাচ্ছে, তারা কিন্তু বেঁচে থাকতে পারছে না। কারণ সেখানে, যার ফলে কি হচ্ছে, এই বর্জ্য পদার্থগুলো দিয়ে যখন আমাদের নদীর পানি দূষণ হচ্ছে, সেখানে কি হচ্ছে, অক্সিজেনের মাত্রাটা একেবারেই ফল করছে, যার কারণে জলজ প্রাণীর জন্য বেঁচে থাকাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। এছাড়া এই অবস্থা যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই কিন্তু এই যে বুড়িগঙ্গা নদী বা শীতলক্ষা নদী যে আমরা বলছি, এগুলো কি হবে, অবশ্যই মৃত নদে পরিণত হবে। এছাড়া ঢাকা শহর বাদেও আমাদের চট্টগ্রাম একটা বড় বিভাগীয় শহর, এই চট্টগ্রামেও কিন্তু আশপাশে যে কটা নদী আছে, সেখানেও নদীগুলোর অবস্থা কিন্তু এরকমই হতে পারে। এখন আমরা দেখবো কি নদীর গতিপথ পরিবর্তন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 1975 সালে ভারত সরকার ফারাক্কা বাঁধ নির্মাণ করে নদীতে গঙ্গা নদী, বা যেটাকে আমরা বাংলাদেশে বলি পদ্মা নদী, এই গঙ্গা নদীর কিন্তু গতিপথ পরিবর্তন করে। 1977 সালে গঙ্গা পানির বন্টন নিয়ে ভারত সরকারের সাথে বাংলাদেশের একটি চুক্তি হয়। পরবর্তীকালে বাংলাদেশের ন্যায্য পানির দিশা পাওয়ার জন্য 1996 সালে আরো একটি চুক্তি হয়। মূলত এই গঙ্গা পানির এই গতিপথ পরিবর্তনের কারণেই যেটা কি হচ্ছে, বাংলাদেশের উত্তরাঞ্চলের অনেক নদী কি হচ্ছে, পানি শূন্য হয়ে যাচ্ছে। আমরা যদি তিস্তা নদীর কথা বলি, তাহলে কি হচ্ছে, সেখানে কিন্তু একদমই তিস্তা নদী একদম মৃত নদীতে অলরেডি পরিণত হয়ে গেছে। সাধারণত এই ধরনের বাঁধ দিয়ে শুধুমাত্র বাংলাদেশেরই যে ক্ষতি হচ্ছে তা না, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু তারা কিন্তু ফলপ্রসূ কোনো ফল তারা পায়নি, যে তারা যে বাদ দিয়েছে, সেখানে বাদ দিয়ে যে তারা নদীর গতিপথ চেঞ্জ করেছে, সেখানে কিন্তু তারা ফলপ্রসূ হতে পারেনি। ঠিক আছে, তাই কি হচ্ছে যে এই ধরনের নদীর গতিপথ পরিবর্তন করাও কিন্তু প্রত্যেকটা দেশের জন্যই কি হুমকি স্বরূপ। এখন আমরা দেখবো কি পানি একটি মৌলিক অধিকার। অবশ্যই পানি একটি মৌলিক অধিকার, কারণ কি পানি প্রকৃতির দান, প্রাণী হচ্ছে সৃষ্টিকর্তার দান, তাই না? পানি কারো নিজের হাতে কিন্তু নেয়, পানি প্রায় প্রত্যেকটা জীবের জন্যই অপরিহার্য। আমাদের জীবনে যে আমাদের 5টা মৌলিক চাহিদা কি কি, সেগুলো হচ্ছে কি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। আমরা যদি এই 5টা মৌলিক চাহিদাকে একটু পর্যালোচনা করি, দেখতে পাবো কি প্রত্যেকটা জায়গাতে আমাদের কি আছে, পানির দরকার আছে। এজন্যই বলা হচ্ছে কি যে পানি একটি মৌলিক অধিকার। তাহলে
এই যে আমরা পানি সম্পদটা ভোগ করছি, এটা কিন্তু কোনোভাবেই অপচয় করা আমাদের উচিত হবে না, বা কোনোভাবে কিন্তু দূষণ করা উচিত হবে না। এখন আমরা দেখব পানির উৎস সংরক্ষণ এবং উন্নয়ন। আমরা সবাই জানি যে কি আমাদের বিশাল পানি সম্পদ রয়েছে, শুধু এটা আমাদের না, এটা পুরো পৃথিবী। এখন সত্যিকার অর্থে এই ব্যবহারযোগ্য পানির সংখ্যা কিন্তু খুবই নগণ্য, সীমিত। সুতরাং কি করতে হবে, আমরা যদি এই ব্যবহারযোগ্য পানিগুলো সুন্দরভাবে যদি সুষম ব্যবহার নিশ্চিত না করতে পারি, তাহলে কি হবে, আমরা কিন্তু আমাদের এই পানি সম্পদে অনেক বেশি দূষণ ঘটাবো, অনেক বেশি আমরাই নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। তাহলে কি করতে হবে, যে কোনো ধরনের উন্নয়ন কাজ, সেটা হোক শিল্প কারখানা, সেটা হোক বাসা বাড়ি, সেটা হোক আমার নিজস্ব প্রয়োজন, আমাকে সবখানে কি করতে হবে, যে পানির যে উৎস তার সংরক্ষণ এবং তার উন্নয়নে কি করতে হবে, আমাকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। এবং এটা একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব। এখন আমরা দেখব একটা চিত্র, যেখানে দেখা যাচ্ছে কি একটা ব্রিজ এবং যেটা তলদেশে একটা নদী রয়েছে। এই নদীটা আশপাশ যদি একটু খেয়াল করে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে বিভিন্ন স্থাপনা, বসত বাড়ি, অর্থাৎ তারা নদী দখল করে নদীর মাঝে কি করছে, বসত বাড়ি গড়ে তুলছে, যার ফলে কি হচ্ছে, নদীর এই যে গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে, নদীটা ক্রমশ সরু হয়ে যাচ্ছে, তাই না? যেটা কি হচ্ছে, আমাদের পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। ঠিক একই চিত্র হচ্ছে এটি দ্বারাও ঠিক দেখা যাচ্ছে কি, যে নদী থেকে অবৈধভাবে তারা বালু উত্তোলন করছে, নদীর এক পাশ মোটামুটি তারা দখলই করে নিয়েছে এবং নদীটা প্রায় ক্রমশ সরু হয়ে গেছে। এখন আমরা দেখব পানি প্রবাহের সর্বজনীনতা এবং আন্তর্জাতিক কিছু নিয়ম নীতি। তোমরা কি জানো যে পৃথিবীর সব সাগর মহাসাগর একটির সাথে আরেকটি সংযোগ আছে? হ্যাঁ, আমাদের সাগর মহাসাগর যেটাই বলি না কেন বা সমুদ্র বলি না কেন, সবগুলো কিন্তু একটির সাথে আরেকটি সংযুক্ত। আবার এই যে পাহাড়ের ঝর্ণা থেকে যে পানিগুলো আসে, সেগুলো কি করে, সেগুলো কিন্তু এক সময় সাগরে গিয়ে পড়ে। অর্থাৎ একটি নদী বা সাগর যেখানেই থাকুক না কেন, বা যেই দেশে এর উৎপত্তি হোক না কেন, বা যেখান দিয়ে এটি প্রবাহিত হোক না কেন, আসলে সেগুলো কি সারা আমাদের পুরো পৃথিবীরই সম্পদ, যার অর্থ পানির সম্পদ অবশ্যই একটি সার্বজনীন বিষয়। জাতিসংঘ 1997 সালে বিভিন্ন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদ নদীগুলোর ক্ষেত্রে পানির বন্টন নিয়ে একটি আন্তর্জাতিক সমঝোতা চুক্তি করে। যদিও চুক্তিটি এখন পর্যন্ত খুব একটা কার্যকর হয়নি। এছাড়াও পানি সম্পদ সংক্রান্ত আন্তর্জাতিক ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলো কি কি, আসো আমরা একটু জেনে নিই। তাহলে আমরা এখন রামসার কনভেনশন সম্পর্কে একটু জেনে নিই। 1971 সালের 2 ফেব্রুয়ারিতে ইরানের রামসার নামক একটা জায়গা, যেখানে ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া জলাভূমি সংক্রান্ত সিদ্ধান্তগুলোই হচ্ছে রামসার কনভেনশন, যেটাতে 1973 সালে বাংলাদেশ কি করেছিল, সম্মতি জ্ঞাপন করেছিল। এরপরে আমরা দেখব আন্তর্জাতিক নদী কনভেনশন। আন্তর্জাতিক আইন সমিতি 1966 সালে হেলসিঙ্কিতে অনুষ্ঠিত তাদের 52তম সম্মেলনে আন্তর্জাতিক নদীগুলোর পানি ব্যবহার সম্পর্কে একটি কমিটি রিপোর্ট গ্রহণ করে। এটি হেলসিঙ্কি নিয়ম নামে পরিচিত। পরবর্তী সময়ে জাতিসংঘের আন্তর্জাতিক আইন কমিশন আন্তর্জাতিক পানি ব্যবহারের জন্য একটি চুক্তি তৈরি করে, যা 1997 সালের 21শে মে জাতিসংঘের সাধারণ সভায় কনভেনশন হিসেবে গৃহীত হয়। এই কনভেনশন অনুযায়ী একের অধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর পানি অন্য কোনো দেশই তাদের অনুমতি ছাড়া কিন্তু একতরফাভাবে ব্যবহার করতে পারবে না। এই রীতি অনুযায়ী কি করবে, দেশগুলো ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্তভাবে নিজ নিজ দেশের মধ্যে দিয়ে প্রবাহিত পানির অংশটুকুই সে ব্যবহার করতে পারে। তবে অন্য দেশের অংশের পানিগুলো ব্যবহারে বা সেই দেশের পানি প্রবাহে যেন বিঘ্ন না ঘটে, সেটি তাদেরকে করতে হবে, ওই দেশের নাগরিককে নিশ্চিত করতে হবে। এটাই ছিল হচ্ছে আমাদের আন্তর্জাতিক নদী কনভেনশনের উদ্দেশ্য। এখন আমরা দেখে নিই আমাদের মূল্যায়ন। তার আগে আমরা একটু এই চিত্রটা একটু বুঝে নিই। এই চিত্রটা হচ্ছে আমরা একটা নদীর গতিপথকে বুঝিয়েছি, যেটা
পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়ে কি করেছে বিভিন্ন গতিপথ দিয়ে কিন্তু বিভক্ত হয়ে বিভিন্ন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এই যে অংশের পানিগুলো যে দেশের যে এই নদীর যে অংশগুলোর পানি যে যে দেশে পড়েছে সেই সেই দেশ কি করবে তার নিজস্ব ভাবে তারা সেটা ব্যবহার করবে, কিন্তু যাতে পার্শ্ববর্তী দেশ বা ওই নদী অন্য যে দেশে রয়েছে সেই দেশে যেন সেখানে পানি প্রবাহে বা তাদের ব্যবহারের জন্য কোনো অসুবিধা না হয়, এটাই হচ্ছে কি আন্তর্জাতিক নদী কনভেনশনের উদ্দেশ্য। এখন আমরা দেখে নিই মূল্যায়নগুলো। রামসার কনভেনশন কি আমরা জেনে নিলাম। রামসার কনভেনশন কি? বাংলাদেশের পানির উৎসের ভূমিগুলো কি কি আমরা জেনেছি। বাংলাদেশের পানি দূষণ প্রতিরোধে নাগরিকের দায়িত্বগুলো কি? পানির গতিপথ পরিবর্তন সম্পর্কে ব্যাখ্যা করবে। আমরা আজকের ক্লাস থেকে আশা করি আমরা সবগুলো মূল্যায়নের কিন্তু উত্তর করতে পারবো। আগামী দিন রিভিশন টপিক তোমরা অবশ্যই পাঠ্য বইয়ের 2.7 থেকে 2.9 পর্যন্ত বাসায় খুব ভালোভাবে চর্চা করবে। সবাইকে ধন্যবাদ। সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।